নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা, সত্যের সাথে বাস্তবের পথে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের রাজ্যে এসআইআর চালু হয়েছে। বর্তমান রাজ্য সরকার মরিয়া চেষ্টা চালাচ্ছেন এই এসআইআর কে আটকানোর জন্য। তিনি কখনো দেখছেন সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছেন, কখনো তিনি কলকাতা হাইকোর্টে দৌড়াচ্ছেন, আবার কখনো এই ভুয়ো কিছু বিএলও সাজিয়ে ইসিআর এর দপ্তর ঘেরাও করছেন। কিন্তু কেন এত মরিয়া চেষ্টা এই আপনার এসআইআর কে আটকানোর জন্য? ইতিমধ্যে জানেন যে গতকাল নির্বাচন কমিশন একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে এ পর্যন্ত প্রায় 10 লক্ষের ঊর্ধ্বে কিছু ভোটার বাতিল হয়েছে, যারা ডবল ভোটার, মৃত ভোটার। সেটা তাহলে এই যে আবহাওয়া, এখনো কাজ সম্পূর্ণ হয়নি। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে পিকে কে নিয়ে এসে যতই তিনি বুদ্ধি খাটাক না কেন, রাজ্যে প্রায় 1 কোটি ভুয়ো ভোটার, রোহিঙ্গা, বাংলাদেশি ভোটার বাদ যাবে। কিন্তু এই যদি 1 কোটি ভোটার বাদ যায়, তাহলে কি মাননীয় ক্ষমতা হারানোর ভয়? তিনি এতদিন যে ক্ষমতায় টিকেছিলেন এই বাংলাদেশি, এই ভুয়ো, এই রোহিঙ্গা মুসলিম ভোটারদের, হ্যাঁ, তাহলে আপনার আমার চিন্তা করার বিষয়। আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা, মাননীয় কি করছেন? তাদেরকে কন্যাশ্রী পাইয়ে দিচ্ছেন, তাদেরকে ফ্রিতে ঘর দিচ্ছেন, আবাস যোজনায় ঘর দিচ্ছেন, রেশন পাচ্ছে। আপনার আমার ট্যাক্সের টাকা, যেখানে আপনার আমাদের স্কুলগুলোতে দেখুন শিক্ষক নিয়োগ হচ্ছে না, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তাই এগুলো থেকে মাননীয় সেদিকে কোনো না করে এই বাংলাদেশি ভুয়ো ভোটারদেরকে কিভাবে আটকে রাখা যায়, তারাই তার ভোট দেন। বিভিন্ন জায়গায় দেখেছেন যখনই এর আগেও বিভিন্ন এতে এই যে সমস্ত রোহিঙ্গা মুসলিম, তারা বিভিন্ন অঞ্চলে অধ্যুষিত ভোটের সময় কি ধরনের বিভিন্ন রকমের কাজ করেন, যার আবহে মানুষ ভোট দিতে ভয় পায়, ভীতস্রস্ত হয়ে তারা অনেকে যায় না। এই সমস্ত কারণগুলো, তাহলে কি এই এসআইআর এর আবহে মাননীয় ক্ষমতা হারানোর ভয়? এই ক্ষমতা হারানোর জন্যই তিনি এসআইআর কে আটকাতে যাচ্ছেন। 2024-এর ইসিআর রিপোর্ট যদি দেখেন, সেখানে আমাদের রাজ্যে আনুমানিক ভোটার ছিল 7,60,00,000-এর কাছাকাছি। কিন্তু বুথ সংখ্যা কত ছিল? 80,453। তাহলে আপনি যে বুথে বাস করেন, আমি যে বুথে বাস করি, একটু খবর নিয়ে দেখুন, প্রায় 40 থেকে 50 জন মৃত ভোটার। আবার তার সাথে যদি দেখেন, তাহলে কখনো দেখবেন সেখানে ভুয়ো ভোটার, ডবল ভোটার, সেটা দিয়ে যদি করেন প্রায় 100 ছুঁই। কিন্তু আনুমানিক যদি আমরা 50 জন করে মৃত ভোটার, ভুয়ো ভোটার, এই ভোটার গুলোকে ধরি, তাহলে 80,453টা বুথে একজন যদি 50 জন যদি প্রতি বুথে হয়, হিসাব করলে কত দাঁড়ায় জানেন? সেক্ষেত্রে আপনার কত হয়? প্রায় আপনার 40,22,650। তাহলে এই যে একটা আবহাওয়া, রাব হিসাব, আনুমানিক হিসাব আপনাদেরকে আমি তুলে ধরছি। তাহলে এইটা যদি কখনো কোনো ভোটে, কোনো বুথে যদি দেখেন 100 আছে, কোনো বুথে আবার সম্পূর্ণ ভোটারটাই বাংলাদেশি। আপনারা কলকাতায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট আসছে 30% ভোটার গায়েব। তাহলে বিএলআর ফর্ম দিতে গিয়ে লোক খুঁজে পাচ্ছেন না, বিভিন্ন এতে খুঁজে পাচ্ছেন না। তাহলে এই যে আবহাওয়া, এই সমস্ত উপর দিয়ে এই আবহাওয়া তৈরি করে এদের ভোটেই মাননীয় ক্ষমতার অধিকারী ছিলেন। কিন্তু বর্তমান রাজ্যে যে আমরা রাজ্যের পরিস্থিতি দেখছি, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকেও সচেষ্ট হতে হবে, আমাকেও সচেষ্ট হতে হবে। আপনার পাশে যদি কোনো মৃত ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি, রোহিঙ্গা ভোটার এই সমস্ত থেকে থাকে, আপনি মনে অজান্তে আপনার কাছাকাছি বিএলও যদি দেখেন যে তিনি বর্তমান সরকারের কাছাকাছি লোক বা তার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেক্ষেত্রে আমি ইসিআই কে মেল করে বা বিভিন্ন ক্ষেত্রে রিপোর্ট জানাতে পারেন। অবশ্যই একজন নাগরিক হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার উচিত, আমারও উচিত, আপনার বুথ যাতে 100% ফ্রেশ বা 100% ভেজাল মুক্ত একটা ভোটার তালিকা তৈরি হয়, তার জন্য আপনাকেও সচেষ্ট হতে হবে, আমাদেরকেও সচেষ্ট হতে হবে। হ্যাঁ, এই কারণে যেটুকু চিন্তা ভাবনা করবেন, একটু চিন্তা ভাবনা করুন আপনার আগামী প্রজন্ম কোন দিকে যাবে। আপনার এই একটা ভোট, সেই আপনার পরিবারের ভোট, এইটা একটা সুশাসন, পশ্চিমবঙ্গে একটি সুশাসনের সরকার গড়ে উঠুক। কোন সরকার, এই সরকারকে আমরা এত বছর দেখেছি, নতুন একটা সরকারকে আনা যাক না। যদি সে সরকার আমাদের দাবি দাবা, আমাদের রাজ্যের উন্নয়ন না করে, 5 বছর পরে তাকেও আমরা দূরে সরিয়ে দেবো। সুতরাং চিন্তা ভাবনা করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে বর্তমান সরকারকে। আগামী মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে দেখবেন যে বিধানসভা নির্বাচন, ইসিআর খুব শীঘ্রই ভোট ঘোষণা করবে। এই ইসিআর পর্ব শেষ হয়ে যাওয়ার পরেই আমরা আশা করছি তখন যাতে আপনি আমি একটা ভোট দিয়ে নতুন সরকারকে গঠন করতে পারি, যে সরকার আপনার কথা ভাববে, যে সরকার রাজ্যের কথা ভাববে, আমার সোনার বাংলা যেন আবার ফিরে আসে, সেটাই অন্তত আমরা সচেষ্ট হতে হবে আমাদের সবাইকে।
পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপনার আমাকে সচেষ্ট হতে হবে। এই সচেষ্টতা না হলে আমাদের যে সোনার বাংলা, সেই সোনার বাংলা এখন কোন স্টেটের বাইরে কোন রাজ্যে যাবেন, বলবে কি দুর্নীতি, হ্যাঁ বাঙালির দুর্নীতিগ্রস্ত, শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষার প্রত্যেক আধিকারিক অনেকেই দেখবেন জেলে বসবাস করছেন, খাদ্যমন্ত্রী জেলে। আমরা কোন বাংলায় বসবাস করছি? এই সেই বাংলা যেখানে নেতাজি সুভাষচন্দ্রের জন্মস্থান, যেখানে স্বামী বিবেকানন্দের জন্মস্থান, আপনার এবং যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মস্থান, এখানে যে বাংলা একসময় ভারতবর্ষকে পথ দেখাতো, আজকে সেই বাংলা দুর্নীতি মানে দুর্নীতিগ্রস্ত একটা বাংলা, যে বাংলাকে নিয়ে আমরা গর্ব করে কোথাও কিছু বলতে পারি না। কোথাও এক বিহারি পিকে তাকে ভাড়া করে নিয়ে আপনার আমার ট্যাক্সের টাকা, সেই টাকা তিনি নিয়ে চলে যাচ্ছেন বিহারে, যে তিনি বিহারবাসী তাকে প্রত্যাখ্যান করছেন, কিন্তু আমাদের বাংলা তার বুদ্ধির উপরে, তার এতে গিয়ে সে গত দুটো ইলেকশন পর পর পিকের এতে দেখলেন বঙ্গবাসী পরাজিত হলো। এক বিহারি বুদ্ধিমান বুদ্ধিমত্তার কাছে কেন আমরা বাঙালি বারবার পরাজিত হব বলুন? আপনার আমার, আমরা কি চেয়েছিলাম? বাংলা তার নিজের মেয়েকে চেয়েছিল, কিন্তু নিজের মেয়ে কি করলো? আপনার আমার ট্যাক্সের টাকা, হাজার হাজার কোটি টাকা সেই পিকে কে দিয়ে দিল। পিকে কি করলো? নতুন একটি রাজনৈতিক দল করে বিহারে গিয়ে 3 বছর ধরে বিভিন্ন জেলা পরিক্রমা করে একটি জনসহ্য পার্টি তৈরি করেছিল, যেখানে তিনি ভোটে আশাবাদী ছিলেন কিছু একটা সরকার করবেন, বড় গলাবাজি অনেক কিছু বলেছিলেন, কিন্তু বিহারবাসী তাকে প্রত্যাখ্যান করে ছুড়ে ফেলে দিয়েছে। আর আমরা বঙ্গবাসী তার সেই বুদ্ধির কাছে পরাজিত হচ্ছি। সুতরাং ভাবুন, এখনো সময় আছে এই বাংলাকে পুনরুদ্ধার করার, সেই বাংলা, সেই সোনার বাংলা, যে সোনার বাংলাকে আমরা আগামী দিনে একটি উজ্জ্বল ভারতবর্ষে একটা প্রথম সারিতে নিয়ে যেতে পারবো। সুতরাং নমস্কার, এখানে রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নতুন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিও খুব নিয়ে এসে আপনার সামনে হাজির হবো। আজকের মতো এখানেই শেষ।